প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। অমিত শাহ করেই ফেললেন ঘোষণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আনুষ্ঠানিক ঘোষণার পর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন। এর মধ্যে রাজ্যে বিজেপির ঐতিহাসিক নির্বাচনী জয়ের মাধ্যমে প্রথমবার সরকার গঠন করতে চলেছে। এদিন শুক্রবার এই ঘোষণা রাজ্যের রাজনীতির এক নতুন অধ্যায় সূচনা করল। বাংলায় আঞ্চলিক ও বামপন্থী দলগুলোকে ক্ষমতা থেকে সরানোর জন্য গত কয়েক দশক ধরে বিজেপি চেষ্টা চালিয়ে আসছে। তাই এই ঘোষণা তাদের কাছে এক ঐতিহাসিক সাফল্য। বিজেপি 294টি আসনের মধ্যে 207টি আসন জিতে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদের অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছিল, কারণ বিজেপি নির্বাচনী প্রচারে ভূমিপুত্র মুখ্যমন্ত্রীর ধারণার উপর জোর দিয়েছেন। নির্বাচনের সবচেয়ে প্রতীকী বিজয়গুলির মধ্যে একটি হলো ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর পরাজিত করা, যা দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ হিসেবে বিবেচিত ছিল, তা সম্পূর্ণ ধূলিসাৎ। এছাড়া অধিকারী নন্দীগ্রাম আসনটিও ধরে রেখেছেন। 2007 সালে ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত এই আসনটি তাকে বাংলার প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই সপ্তাহের শুরুতেই নন্দীগ্রামে বক্তব্য রাখতে গিয়ে অধিকারী জানান, তিনি 10 দিনের মধ্যে তার দুটি আসনের মধ্যে একটি ছেড়ে দেবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বই নেবে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। তার দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, আমি ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষের প্রতি দায়িত্ব ভুলব না। সমর্থকরা তাকে বারবার নন্দীগ্রাম না ছাড়ার অনুরোধ জানিয়েছে, যে আসনটিকে তিনি প্রায়শই তার রাজনৈতিক ভদ্রাসন বা দুর্গ হিসেবে বর্ণনা করে থাকেন। বিজেপির ঐতিহাসিক জয়ের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তটিকে বাংলার রাজনীতিতে প্রকৃত পরিবর্তন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি 2011 সালের পরিবর্তনের অংশ ছিলাম, আর এখন আমি প্রকৃত পরিবর্তনের অংশ। রাজ্যের বিজেপির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী যোগ করেন যে দলটি এমনভাবে কাজ করবে যাতে বাংলায় বিজেপি সরকার 100 বছর থাকে। মে মাসে কি বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার? 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের ঢেউ আছড়ে পড়তেই সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে নতুন জল্পনা। সরকারি অনুদান কি চালু থাকবে, নাকি বদলে যাবে নাম ও অঙ্ক? রাজ্যের মজনদে বিজেপির সরকার বসার খবর নিশ্চিত হতেই গ্রামেগঞ্জে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় লক্ষ্মীর ভান্ডার এবং বিজেপির প্রতিশ্রুতি দেওয়া অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আগামী 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ, কিন্তু তার আগেই মে মাসের টাকা ব্যাংকে না ঢোকার কপালে চিন্তার ভাঁজ রাজ্যের লক্ষ লক্ষ গৃহবধূর। বহু নিম্নবিত্ত পরিবারের মহিলাদের কাছে এই সরকারি অনুদান শুধুমাত্র হাত খরচ নয়, এটি অনেকের সংসার চালানোর মূল চালিকা শক্তি। কেউ এই টাকায় সন্তানের পড়াশোনার খরচ মেটান, কেউ বা অসুস্থ পরিজনের ওষুধ কেনেন। মে মাসের প্রথম সপ্তাহে অতিক্রান্ত হলেও এখনো বহু উপভোক্তার অ্যাকাউন্টেই ক্রেডিট না হওয়ায় ব্যাংকে ভিড় জমাচ্ছেন মহিলারা। কিন্তু সেখানে তাদের হতাশ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে, কারণ ব্যাংক থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কোষাগার থেকে এখন টাকা এসে পৌঁছয়নি। এই অনিশ্চয়তার মাঝেই আশার আলো দেখাচ্ছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে ঘোষিত অন্নপূর্ণা ভান্ডার। নির্বাচনী প্রচারে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারা ক্ষমতা এলেই মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এখন নতুন সরকার দায়িত্ব নিতে চলায় অনেকেই মনে করছেন মে মাস থেকেই কি তাহলে 3000 টাকা পাওয়া যাবে? রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রের খবর, নতুন সরকার এখন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়নি। শপথ গ্রহণের পর প্রশাসনিক কাজকর্ম গুছিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন। জিতে কাজে নেমে পড়লেন আচমকা হাসপাতাল ভিজিট বিজেপি জনপ্রতিনিধির। গিয়ে যা করলেন, বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার গঠনের পথে দল। গেরুয়া শিবিরের উচ্ছ্বাস, তুঙ্গে তৎপরতা। ভোটে জিতে এরই মধ্যে মাঠে নেমে পড়লেন বীরভূমের সাঁইথিয়ার বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। বুধবার হঠাৎ করেই সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছে যান কৃষ্ণকান্ত। হাসপাতালে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। রোগীদের পরিষেবা নিয়ে কোনো গাফিলতি যেন না হয়, 24 ঘন্টায় চিকিৎসা পরিষেবা সচল থাকে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দেওয়ার কথা তিনি জানান। ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গেও কথা বলেন, কখনো ওষুধ খাচ্ছেন কিনা, ওষুধের সমস্যা হচ্ছে কিনা, পরিষেবায় কোনো ঘাটতি হচ্ছে কিনা তা জানতে চান। আচমকাই বিধায়কের এই সফরে হাসপাতালে শোরগোল। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার পরবর্তী পদক্ষেপ। হাসপাতালে দেওয়ার নিজের দুটি মোবাইল নম্বর লেখা লিফলেট সাঁটিয়ে কৃষ্ণকান্ত সাহা বলেন, সেই লিফলেটে স্পষ্ট করে দেওয়া আছে হাসপাতালে সংক্রান্ত কোনো অভিযোগ বা সমস্যা হলে ওই নম্বরে ফোন করে 30 মিনিটের মধ্যে বিধায়কের প্রতিনিধি হাসপাতালে পৌঁছে যাবেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে তার তরফে। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করেছে বিজেপি। তারপরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে নতুন এক অধ্যায়। রাজ্যে সরকার চালাতে চলেছে বিজেপি। আগামী 5 বছর কিভাবে রাজ্য পরিচালিত হয় সেদিকেই নজর থাকবে রাজ্যবাসী।
বোমার আওয়াজে কাঁপল উত্তর 24 পরগনা। আঙুল তুললেন কার দিকে? রত্না দেবনাথের একটি বয়ানেই তোলপাড় রাজনৈতিক মহল। সীমান্ত পানিহাটিতে হঠাৎই ছন্দপতন, এক ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয় মানুষরা আতঙ্কিত, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঠিক তখনই আসরে দাপুটে নেতা রত্না দেবনাথ। এই নক্কারজনক ঘটনার জন্য তিনি সরাসরি কাকে দায়ী করলেন তা নিয়েই এখন তোলপাড় শুরু হয়েছে উত্তর 24 পরগনার রাজনীতিতে। কি ঘটেছিল পানিহাটিতে? স্থানীয় সূত্রে খবর, জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। অভিযোগ উঠছে এলাকায় অস্থিরতা তৈরি করতেই ষড়যন্ত্র করা হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি শান্ত হওয়ার আগেই রত্না দেবনাথের বক্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। তীব্র আক্রমণ। রত্নার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ সরাসরি তোপ দেখেছেন বিরোধীদের। তার দাবি, এই বিস্ফোরণে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত চক্রান্ত। তিনি নির্দিষ্ট করে আঙুল তুললেন কার দিকে? রত্না দেবনাথের অভিযোগের তীর মূলত শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টাকারী বাইরের শক্তির দিকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদের কোনোভাবেই রিয়াত করা হবে না। তদন্তে পুলিশ বিস্ফোরণে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হয়েছে। রত্না দেবনাথের এই বিস্ফোরক দাবির পর পুলিশি তদন্তে কোনো নতুন মোড় আসে কিনা এখন সেটাই দেখার। স্থানীয় বাসিন্দাদের একাংশ অবশ্য এলাকার নিরাপত্তার অভাব নিয়ে সরব। নির্বাচন পরবর্তী আবহে বা রাজনৈতিক দ্বন্দ্বে যখনই এমন ঘটনা ঘটে তখন সাধারণ মানুষের নিরাপত্তায় বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। রত্না দেবনাথের এই জোরালো প্রতিবাদ কি অপরাধীদের চিহ্নিত করতে সাহায্য করবে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপানোদর হিসেবেই থেকে যাবে? এবার সীমানায় কাঁটাতার নয়, থাকবে লোহার প্রাচীর। অনুপ্রবেশ নিয়ে শাহের চরম হুঁশিয়ারি। বাংলার জন্য কি পরিকল্পনা দিল্লির? বাংলায় সরকার পরিবর্তনের সাথে সাথেই ভোলবদল হতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তের। শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই অনুপ্রবেশ ইস্যু নিয়ে রণংদেহী মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার আর শুধু প্রতিশ্রুতি নয়, বাংলার সীমানা নিয়ে কড়া বার্তা শাহের। সীমানা নিয়ে শাহের কড়া বার্তা। এদিন কলকাতায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলা অনুপ্রবেশের দিন শেষ। তিনি বলেন, এতদিন ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলার সীমানা উন্মুক্ত রাখা হয়েছিল, কিন্তু এবার পশ্চিমবাংলার সীমানা এমনভাবে সুরক্ষিত করা হবে যাতে একটি পাখিও বিনা অনুমতিতে গলতে না পারে। শাহের এই মন্তব্যে পরিষ্কার যে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবার সরাসরি ময়দানে নামছে। শুভেন্দুর কাঁধে গুরু দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পেছনে অন্যতম বড় কারণ যে অনুপ্রবেশ দমন। তাই এদিন শাহের কথাতেই স্পষ্ট। তিনি জানান, শুভেন্দু মাটির মানুষ। সীমান্ত এলাকায় ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে তার সম্যক জ্ঞান রয়েছে। কেন্দ্র ও রাজ্য এবার একযোগে কাজ করে বাংলা সীমান্তকে দুর্ভেদ্য করে তুলবে। ডাবল ইঞ্জিন সরকারের প্রথম কাজই হবে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা। কি হতে চলেছে নতুন পদক্ষেপ? সূত্রের খবর, সীমান্ত এলাকায় স্মার্ট ফেন্সিং, হাইটেক ড্রোন নজরদারি এবং বিএসএফ এর ক্ষমতা আরও বৃদ্ধির পরিকল্পনা শাহের মন্ত্রকের। শাহ ইঙ্গিত দিয়েছেন, সীমানা সংলগ্ন জেলাগুলিতে এবার থেকে পরিচয়পত্র যাচাই করার প্রক্রিয়া আরও কঠোর হবে। রাজনৈতিক মহলের মতে শুভেন্দুর শপথ নেওয়ার আগেই শাহের এই বার্তা আসলে অনুপ্রবেশকারীদের এবং তাদের মদতদাতাদের প্রতি চরম হুঁশিয়ারি। ওপার বাংলায় আতঙ্ক। শাহের এই কড়া বার্তার পর সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের জন্য এমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি বাংলার প্রশাসনিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে বাংলার সাধারণ মানুষের একাংশের মতে সীমান্ত সুরক্ষিত হলে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। শুভেন্দু অধিকারীর রাজ্যাভিষেকের পর অমিত শাহের এই প্রথম বড় ঘোষণা বাংলার রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করে। এখন সেটাই দেখার। আপনার হার হয়নি, আপনাকে হারানো হয়েছে, মমতার বাড়িতে এসে বললেন অখিলেশ যাদব। 3:12 নাগাদ অখিলেশ যাদব এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কালীঘাটে অখিলেশ যাদবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্বে মমতাকে বললেন, আপনি হারেননি, আপনাকে হারানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন অখিলেশ যাদব। দিদির সঙ্গে দেখা করতে এলাম, অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে আছে। দিদি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমার মনে আছে। নির্বাচনে যে বেইমানি হয়েছে তার পাশে দাঁড়াতে হবে। নির্বাচনের রিয়েল মাফিয়াগিরি কেউ ভাবতেও পারেনি এমনটা হবে। এই বেইমানি ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন এবং সঙ্গী সাথীরা, আন্ডারগ্রাউন্ডের লোকেরা মিলে করেছে। এতদিন আমরা শুনতাম যেটা বাংলা করে কাল সেটা দিল্লি করে। বিজেপি উত্তরপ্রদেশে যে বেইমানি করেছে, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন ট্রান্সফার, ওসি, উত্তরপ্রদেশের নির্বাচনও কাছ থেকে দেখেছিলাম আমি। বাংলা নির্বাচনের সময় পুরো অফিসারদের বদলি করা হয়েছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ কিছু ছবি দেখতে চাই। এর চেয়ে ভয়ানক কাজ এখানে হয়েছে। বুলেটের ভয় দেখিয়ে ভোট হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। সমাজবাদী পার্টি কখনো নির্বাচনে হারেনি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করিয়েছে। তখন বিজেপি 77% হয়ে গেল। বিজেপি প্রথমে রেজাল্ট সার্টিফিকেট পায়, তারপর কাউন্টিং, তারপর ভোট হয়। দিদি লড়াই করার, তাই বিজেপির চক্ষুশূল। নারীকে বাড়তে দেখতে পারে না তারা। লোকতন্ত্র বাঁচাতে দিদির সঙ্গে আছি আমরা। দেশের জনতার সঙ্গে জেগে থাকবো। কেন্দ্রীয় বাহিনী রয়েছে আমাদের পাশে। যারা নির্বাচন করে যাচ্ছে তাদের উঁচু পদ দেওয়া হবে। আমি টার্গেট থাকবো স্বাভাবিক। হিংসামুক্ত নির্বাচন হয়েছে, একটা মিথ্যে স্তরের আরেকটি মিথ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে সিসিটিভি দেখা। সুপ্রিম কোর্টের প্রসিডিংস লাইভ হলে কেন কাউন্টিং এর ফুটেজ লাইভ হবে না? সব রাজনৈতিক দলের নেতা বসে কথা বলবে। শুভেন্দু অধিকারীর পিএর মৃত্যুর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীই দায়ী।
নবান্ন দখলের পর আজ চূড়ান্ত হচ্ছে বাংলার নতুন মন্ত্রিসভা। এক নজরে সম্ভাব্য তালিকা। এক ঐতিহাসিক পরিবর্তনের পর আজ বিজেপি শিবিরে সাজো সাজো রব। ফলাফল প্রকাশের পর আজই অনুষ্ঠিত দলের গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে চূড়ান্ত পশ্চিমবঙ্গের আগামী মন্ত্রিসভার রূপরেখা। সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই একটি সম্ভাব্য তালিকা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছে। বিজেপি ঘনিষ্ঠ সূত্রে খবর অনুযায়ী নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। দেখে নিন সম্ভাব্য সেই তালিকা। বাংলার প্রথম বিজেপি সরকারের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হয়ে হিসাবে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তবে দলীয় সূত্রে জল্পনা রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব বড় কোনো চমক দিয়ে অন্য কোনো হেভিওয়েট নেতাকে ওই পদের জন্য বেছে নিতে পারে। মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য অগ্নিমিত্রা পল, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, সৌরভ শিকদার, শারদত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ। তালিকায় প্রবীণ নেতা দিলীপ ঘোষের নামও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আলোচিত হয়েছে। মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রায়, দীপক বর্মন, বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নামগুলোও সম্ভাব্য তালিকায় রয়েছে। অভিজ্ঞ রাজনীতিবিদ তাপস রায়কে বিধানসভা স্পিকার হিসেবে ভাবা হচ্ছে। এছাড়াও তালিকায় আরও একাধিক বিজেপি বিধায়কের নাম জল্পনা তুঙ্গে তুলেছে। আজকের বৈঠকের পরেই এই চূড়ান্ত তালিকায় শিলমোহর পড়তে চলেছে এবং নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হয়েছে।